2011 সালে তারা যখন ক্ষমতায় আসেন সেটা হচ্ছে তৃণমূলের তখন হচ্ছে যে উত্থানের সময়, আর 2026 তৃণমূলের পতনের সময়। ফলে উত্থানের সময় যে সুযোগ থাকে, পতনের সময় সেই সুযোগ থাকে না। ফলে বরং পতনের সময় যারা যত দীর্ঘদিন ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার ঝাঁজ, তাদের পিঠে লাগেজের বোঝা, ব্যর্থতার বোঝা অনেক বেশি বইতে হয়। টলিপাড়া তৃণমূলের ভয়ে হচ্ছে যে সন্ত্রস্ত হয়ে থাকেন, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই নিয়ন্ত্রণের রাজনীতি তৃণমূল যেটা করতে চান সেটা কেবলমাত্র নিচুতলার গরিব গুরব নয়, একেবারে সমাজের উঁচুতলা পর্যন্ত তারা কাউকেই বাদ রাখছেন না। চাল টিপলে ভাত কীরকম যদি এটা বোঝার চেষ্টা করি আমরা, তাহলে এই কলাকুশলীদের হাল টালিগঞ্জে কীরকম সেটা থেকেই বোঝা যাবে যে টালিগঞ্জের আমজনতার হাল হচ্ছে যে কী অবস্থায় আছে। তারা আসার পর বলেছিলেন যে তাদের হচ্ছে 99% কাজ হয়ে গেছে সব। তা যদি হয় তাহলে গত 5 বছরে এরকম কাজের পরও পাঁচালি পড়ে শোনাতে হচ্ছে বাড়িতে বাড়িতে। সর্বোপরি ভোটের মাসখানেক আগে তাকে হচ্ছে যে নতুন করে ভাতা ঘোষণা করতে হচ্ছে, কর্মসংস্থানের বিকল্প ভাতা নয়। কিন্তু ওরা ভোলাতে চাইছেন এই জায়গাটাই যে আসলে আমরা ভাতা দিয়েই ভুলিয়ে রাখবো, সেখানে কর্মসংস্থানের জায়গায় যাব না, এবং সেই কারণেই তাদের পাঁচালির সাহায্য নিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার ঝাঁজ কতখানি চড়া। ফলে এটার থেকে যে রাজ্যে 15 বছরের সরকার চলার পর যদি সত্যিই তাদের সাথে সাফল্যের একটা ডালি থাকতো তাহলে সেটা নিয়ে গিয়ে দেখালেই হতো। কিন্তু এর বদলে তাদেরকে ভাতামুখী করে তুলতে হচ্ছে। এটার প্রমাণ যে তারা ভাতা দিয়ে মানুষের মন জয় করতে চাইছেন, কোথাও হচ্ছে ভাতা দিয়ে ভাতার ভয় দেখিয়ে মানুষকে ভোট পাওয়াতে চাইছেন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ভোট যদি নির্বিঘ্নে করাতে হয় তাহলে রাজ্যের সরকারের একটা সদিচ্ছা চাই, কিন্তু সেই সদিচ্ছাটাই যদি না থাকে সরকারের, শাসক হিসাবে শাসক দল যদি তারা ভোট লুট করে ম্যান্ডেটটাকে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে প্রশাসনের প্রতি নিয়ন্ত্রণ তাদের ভীষণ দরকার। তা নাহলে অনুব্রত মণ্ডল কখনো একজন সিটিং ওসিকে ওই ভাষায় গালাগালি দিতে পারেন যে যেখানে 7খানা বিপ লাগিয়ে তার বক্তব্য চালাতে হয়, হ্যাঁ চালাতে পারছে না, এবং তারপরে দাঁড়িয়ে সেই ওসি বদলি হয়ে যায় কিন্তু অনুব্রত প্রমোশন হয়। ফলে এর থেকে বোঝা যায় যে এরাই হচ্ছে বাংলার বাঘ। টালিগঞ্জে আপনি দাঁড়িয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছে, বিজেপি থেকে রয়েছে পাপিয়া অধিকারী। অরূপ বিশ্বাসকে নিয়ে একাধিক অভিযোগ, টলিপাড়া যেখানে সেলিব্রিটিরাও থাকে, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষরা থাকে, নিম্নবিত্তরা থাকে এবং হাই প্রোফাইল যারা মানুষ রয়েছে তারা থাকে। কতটা কনফিডেন্ট আপনি এদের সবার যে ভোট সেই ভোট জয়? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন সত্যি সেলিব্রিটি, হাই প্রোফাইল মানুষ, কলাকুশলী, টালিপাড়ার সবই আছেন, কিন্তু সাধারণত কী হয়, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা এই ধরনের সেলিব্রিটি তাদেরকে ঘাড়ে ধরে শেখানোর প্রবণতা শাসক দলের সাধারণত কম হয়, কারণ ভয় পান, কারণ তাদের সামাজিক প্রভাব যেটা থাকে। কিন্তু এতৎসত্ত্বেও আজকের যদি আলোচনা এটা দিয়ে শুরু করতে হয় যে টলিপাড়া তৃণমূলের ভয়ে হচ্ছে যে সন্ত্রস্ত হয়ে থাকেন, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই নিয়ন্ত্রণের রাজনীতি তৃণমূল যেটা করতে চান সেটা কেবলমাত্র নিচুতলার গরিব গুরব নয়, একেবারে সমাজের উঁচুতলা পর্যন্ত তারা কাউকেই বাদ রাখছেন না। ফলে তার মধ্যে শিল্পী, কলাকুশলীদের জায়গাটাও ইজ নো এক্সেপশন। ফলে যদি এটা ওই বললাম চাল টিপলে ভাত কীরকম যদি এটা বোঝার চেষ্টা করি আমরা, তাহলে এই কলাকুশলীদের হাল টালিগঞ্জে কীরকম সেটা থেকেই বোঝা যাবে যে টালিগঞ্জের আমজনতার হাল হচ্ছে যে কী অবস্থায় আছে। ফলে নিয়ন্ত্রণের রাজনীতির শিকার কতটা তারা, আইন শৃঙ্খলার পরিস্থিতি এই কনস্টিটিউয়েন্সি জুড়ে কতটা খারাপ, এই প্রত্যেকটাই হচ্ছে এই কথার উত্তরে বেরিয়ে আসবে। উন্নয়নের পাঁচালি শোনানো হচ্ছে দুয়ারে দুয়ারে গিয়ে, অরূপ বিশ্বাস সেই দলেরই একজন প্রতীক। কি বলবেন? এতটাই উন্নয়ন করেছে যে দুয়ারে দুয়ারে গিয়ে উন্নয়নের পাঁচালি শোনাতে হচ্ছে। হ্যাঁ, উন্নয়ন যদি সত্যি হতো না, উন্নয়ন যে হয়নি তার একটা প্রমাণ হচ্ছে যে সরকারের নেওয়া কতগুলো সিদ্ধান্তে। সরকার আসার পর বলেছিলেন যে তাদের হচ্ছে 99% কাজ হয়ে গেছে সব। তা যদি হয় তাহলে গত 5 বছরে এরকম কাজের পরও পাঁচালি পড়ে শোনাতে হচ্ছে বাড়িতে বাড়িতে। সর্বোপরি ভোটের মাসখানেক আগে তাকে হচ্ছে যে নতুন করে ভাতা ঘোষণা করতে হচ্ছে, বিশেষত বেকার ভাতার মতো ভাতা ঘোষণা করতে হচ্ছে, মহিলাদের যে ভাতা দিতেন বৃদ্ধি করতে হচ্ছে। ঠিক আছে, সরকারি পয়সায় মেয়েরা ভাতা পাবেন, এই নিয়ে কোনো অসুবিধা নেই, এমনকি বেকাররাও তারা যদি পান, কিন্তু ভাতা হচ্ছে শর্ট টার্ম একটা কন্টিনজেন্ট মেজার, কিন্তু লং টার্ম হচ্ছে কর্মসংস্থান। ফলে কর্মসংস্থানের বিকল্প ভাতা নয়, কিন্তু ওরা ভোলাতে চাইছেন এই জায়গাটাই যে আসলে আমরা ভাতা দিয়েই ভুলিয়ে রাখবো, সেখানে কর্মসংস্থানের জায়গায় যাব না, এবং সেই কারণেই তাদের পাঁচালির সাহায্য নিতে হচ্ছে। আসলে রাজ্যে যদি এটাই থাকতো যে কাজের সুযোগ থাকতো, তাহলে হচ্ছে যে এত ছেলে মেয়ে পরিযায়ী হয়ে যেতেন না রাজ্যে। পরিযায়ী পড়ুয়া, পরিযায়ী শ্রমিক, সবাই পরিযায়ী ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই হচ্ছেন, রাজ্যে কেউ থাকতে পারছেন না। ফলে থাকতে পাচ্ছেন না এরকম একটা রাজ্য যেখানে হচ্ছে শিক্ষিত মানুষ বাস করতে পারছেন না, ফলে তাকে পাঁচালি পড়ে শোনাতে হচ্ছে যে আসলে রাজ্যে থাকার কি উপযোগিতা। ফলে তাকে এই কাজ করতে হচ্ছে। ভাতা যা আগস্টে দেওয়ার কথা ছিল, সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল, সেটা এগিয়ে আনতে হচ্ছে। ফলে এর থেকে বোঝা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী
বুঝতে পেরেছেন যে সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার ঝাঁজ কতখানি চড়া। ফলে এটার থেকে যে রাজ্যে 15 বছরের সরকার চলার পর যদি সত্যিই তাদের সাথে সাফল্যের একটা ডালি থাকতো তাহলে সেটা নিয়ে গিয়ে দেখালেই হতো, কিন্তু এর বদলে তাদেরকে ভাতামুখী করে তুলতে হচ্ছে। এটার প্রমাণ যে তারা ভাতা দিয়ে মানুষের মন জয় করতে চাইছেন, কোথাও হচ্ছে ভাতা দিয়ে ভাতার ভয় দেখিয়ে মানুষকে ভোট পাওয়াতে চাইছেন। এই গোটা জিনিসটাই তারা করছেন, সেই জন্যই তাদের এখন পাঁচালির দরকার হচ্ছে। তা নাহলে মানুষ সচক্ষে সকর্ণে যদি উন্নয়নের নমুনা দেখতে পেতেন রাস্তায় বেরিয়ে, তাহলে হচ্ছে পাঁচালিও পড়তে হতো না, ভাতাও দিতে হতো না। ফলে মানুষের মন জয় করার জন্য, আবার বলছি, সেই ভোট সামনে ভোট, এই কারণের জন্যই তাদের এত কিছু করতে হচ্ছে। ফলে এটার দ্বারা প্রমাণ যে রাজ্যে উন্নয়ন বলতে যা বোঝায় সেটা কিচ্ছু হয়নি। বিশেষত শিক্ষার ক্ষেত্রে আমি বলতে পারি যে গত 5 বছরের সবচেয়ে বড় এফেক্টেড জায়গা আমাদের প্রায় 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। এর মধ্যে এমন প্রচুর স্কুল আছেন যেখানে হচ্ছে যে পড়ুয়া কমে গেছে, সরকারি স্কুল বন্ধ হচ্ছে, গজিয়ে উঠছে বেসরকারি স্কুল, এবং প্রচুর মানুষ শিক্ষার সুযোগ থেকে বেরিয়ে যাচ্ছেন। কন্যাশ্রীর মতো স্কিম থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের মেয়েরা সবচেয়ে বেশি তাদের বাল্যবিবাহ হচ্ছে আমাদের দেশে যদি দেখা যায়। ফলে এটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ভাতা কেবল সব নয়, মানে তার বাইরেও হচ্ছে মানুষকে, সরকারকে ভাবতে হবে। সেই ভাবনাটাই সরকার অ্যাবসলিউটলি ব্যর্থ হচ্ছেন। এবং এই জন্যই বলছি যে সবচেয়ে বেশি সংখ্যক স্কুল ছুট, কলেজ ছুট হচ্ছে আমাদের যে জেলাগুলোতে স্কুল ছুট হচ্ছে, কলেজ ছুট হচ্ছে, সেই জেলাগুলো থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বাড়ছে। তারা কেউ এই রাজ্যে থাকতে পারছে না, রোজগারের আশায় ভিন রাজ্যে চলে যাচ্ছেন, কোথাও কাশ্মীর, কোথাও গুজরাট, কোথাও দক্ষিণ ভারত, কেরল। ফলে এই যে একটা রাজ্য গত 15 বছরে তৈরি হলো পরিবর্তনের নাম করে, যেখানে রাজ্যের মানুষ, রাজ্যের শিক্ষিত যুব সম্প্রদায় যারা স্কুল কলেজ অবধি পড়াশোনা করেছেন, তারা কার্যত রাজ্য ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন সরকারি ব্যর্থতার কারণে। আজকে সেই ব্যালেন্স শিট মিলিয়ে নেওয়ার সুযোগ সেই প্রজন্মের কাছে আছে। একটা প্রজন্ম 15 বছরে যে পরিমাণ সাফার করেছে, আজকের সরকারকে তার উত্তর দিতে হবে, এবং সেই উত্তর নেওয়ার জন্য জনগণ বসে আছেন এই বিধানসভা ভোটের প্রাক্কালে। দুবার তো আপনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, লড়াই কতটা কঠিন? না, নিশ্চয়ই কঠিন লড়াই। প্রতিপক্ষ যদি রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একজন সদস্য হন, শাসক হন, বিধায়ক যিনি দীর্ঘদিনের, কিন্তু এটা আবার বলছি যে 2011 সালে তারা যখন ক্ষমতায় আসেন, সেটা হচ্ছে তৃণমূলের তখন হচ্ছে যে উত্থানের সময়, আর 2026 তৃণমূলের পতনের সময়। ফলে উত্থানের সময় যে সুযোগ থাকে, পতনের সময় সেই সুযোগ থাকে না। ফলে বরং পতনের সময় যারা যত দীর্ঘদিন ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার ঝাঁজ, তাদের পিঠে লাগেজের বোঝা, ব্যর্থতার বোঝা অনেক বেশি বইতে হয়। ফলে এই কারণের জন্য বলছি 2011 আর 2026 এক জায়গায় নেই। 2011 ছিল তৃণমূলের উত্থানের সময়, 26 পতনের সময়। ফলে সেই হিসাবে টালিগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দেবেন, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। স্যার, একেবারেই অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন বারংবার আমরা দেখতে পেয়েছি যে মমতা ঘনিষ্ঠ যারা অফিসার রয়েছে, সরকারি আমলা রয়েছে, তাদেরকে বদলি করছে। এই নিয়ে বর্ষিয়ান আইনজীবী, বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট দ্বারস্থ হয়েছে মামলা। অসুবিধাটা কোথায়? সুপ্রতিম সরকার, নন্দিনী চক্রবর্তী, সবাইকেই ট্রান্সফার করা হয়েছে। সমস্যাটা কোথায়? এগুলো তো রেগুলার রুটিন। ভিন রাজ্যে যারা আমলা রয়েছে তারা এ রাজ্যে আসছে, এ রাজ্যে যারা আমলা রয়েছে তারা অন্য রাজ্যে যাচ্ছে। এখানে রাজ্য সরকারের সমস্যাটা কোথায় তৈরি হয়েছে? রিগিংয়ের প্রবলেম হবে? রাজ্য সরকার যে ভোটগুলো তাদের তত্ত্বাবধানে করাতে পারেন, যেমন পুরসভার ভোট, পঞ্চায়েতের ভোট, এগুলো আমরা দেখেছি যে রাজ্যে প্রহসন বলতে যা বোঝায় সেটা কিভাবে হয়, অর্থাৎ মানুষ অবাধ নির্ভয় ভোট দেবে, এগুলো সব কথার কথা থেকে যায়। কারণ গোটাটাই রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে করেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত মডেল আমার মনে আছে পুরসভার ক্ষেত্রে বলেছিলেন যে এটা ভিন্ন মডেলে, নতুন মডেলে ভোট হবে এবার। মানে তারপরে দেখা গেল যে লুটের ভোটের একটা নতুন সংস্করণ তৈরি হলো। কিন্তু এই গোটা প্রসেসটাই রাজ্যের সরকার প্রশাসন তারা হচ্ছে যে তার অংশীদার হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ভোট যদি নির্বিঘ্নে করাতে হয় তাহলে রাজ্যের সরকারের একটা সদিচ্ছা চাই, কিন্তু সেই সদিচ্ছাটাই যদি না থাকে সরকারের, শাসক হিসাবে শাসক দল যদি তারা ভোট লুট করে ম্যান্ডেটটাকে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে প্রশাসনের প্রতি নিয়ন্ত্রণ তাদের ভীষণ দরকার। তা নাহলে অনুব্রত মণ্ডল কখনো একজন সিটিং ওসিকে ওই ভাষায় গালাগালি দিতে পারেন যে যেখানে 7খানা বিপ লাগিয়ে তার বক্তব্য চালাতে হয়, হ্যাঁ, চালাতে পারছে না, এবং তারপরে দাঁড়িয়ে সেই ওসি বদলি হয়ে যায় কিন্তু অনুব্রত প্রমোশন হয়। ফলে এর থেকে বোঝা যায় যে এরাই হচ্ছে বাংলার বাঘ, এবং এই বাংলার বাঘেদেরকে রক্ষা করার জন্য হচ্ছে এন্টায়ার প্রশাসন আছে, এবং এই প্রশাসনের অংশীদার হচ্ছেন রাজ্যের চিফ সেক্রেটারি থেকে শুরু করে একেবারে ডিজি থেকে শুরু করে যাবতীয় পদমর্যাদার অফিসার, যারা এই অন্যায় এগুলো দেখেও দেখেন না। অর্থাৎ আমি বলছি একটা প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করার কথা, তারা সেই নিরপেক্ষভাবে কাজ করার যে ক্ষমতা, মেজাজ, টেম্পারামেন্ট, এভরিথিং দে হ্যাভ লস্ট।
ফলে আমাদের রাজ্যে আনফর্চুনেটলি পুলিশ প্রশাসনের একটা সিংহভাগ এটা, যদিও এর মধ্যে এখনও আমি বিশ্বাস করি বেশ কিছু পুলিশের আমলা, পুলিশ অফিসার তারা আছেন, তারা চান যে মেরুদণ্ড সোজা করে কাজ করতে। ফলে এখন ওই সময় এসছে যে মেরুদণ্ড মেকে গেছে যাদের এবং মেরুদণ্ড সোজা আছে যাদের, তাদেরকে আলাদা করে ভোটের দায়িত্ব দেওয়া, সেই কাজ নির্বাচন কমিশন যদি করতে পারেন ভালো। আর এতে তৃণমূল কংগ্রেসের গায়ে ফোসকা পড়ছে একটাই কারণের জন্য, তাদের হয়ে যে আমলারা ভোট করাতে সাহায্য করতেন তাদের সহযোগিতা তারা পাবেন না, তারা সিস্টেমে থাকবে না, ফলে সঙ্গত কারণেই তৃণমূল কংগ্রেসের রিয়াকশন হচ্ছে। কিন্তু এইটুকু তাদের বুঝতে হবে যে এবারের ভোট ডেফিনেটলি অন্যবারের চাইতে ভিন্ন ধরনের ভোট হবে, তার জন্য তারাও যেন প্রস্তুত থাকেন, মানুষও হচ্ছে সেটা বুঝতে পারছে। স্যার একেবারে শেষ প্রশ্ন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন, বাই ইলেকশন করে তিনি ভবানীপুরে গিয়ে আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কোনোভাবেই সেটা সম্ভব ছিল না, তা হয়েছে কারণ মুখ্যমন্ত্রীর আলাদা আদালত থাকে, মুখ্যমন্ত্রীর সব কিছুই তিনি আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করে। এবারে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী হয়েছে, লড়াই কতটা? না না, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হিসেবে তো শাসক দলের নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 294টার যে কোনোটা থেকেই প্রার্থী হতে পারেন, এবং তারা বলেনও যে প্রার্থী উনি হন এক জায়গায়, কিন্তু উনি তো 294টা কেন্দ্রেরই প্রার্থী। ফলে ভবানীপুরই হন আর সে ভগবানগোলাই হন, ফলে আমার তাতে খুব একটা কিছু তফাৎ দেখি না। ফলে লড়াই কঠিন, নিশ্চয়ই লড়তে হবে তাকে। এই কারণের জন্য বলছি যে রাজ্যের একটা এন্টায়ার মন্ত্রিসভার বিরুদ্ধে যদি রাজ্যের মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে তার সবচেয়ে বড় দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। ফলে কেন্দ্র যাই হোক, ভবানীপুর হোক, ভগবানগোলা হোক, তাকে সেই দায় নিয়ে ইলেকশন লড়তে হবে। টালিগঞ্জবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? টালিগঞ্জের একটাই কথা, যে এই টালিগঞ্জ কলকাতার পুনর্গঠন, যে আমাদের কলকাতার যে আরবানাইজেশন, আমাদের যে পুনর্গঠন প্রক্রিয়ার একটা অংশ ছিল। ফলে সেখানে আমাদের এই প্রশান্ত সুরের মতো মানুষরা, যারা আমাদের এই বা নিরঞ্জন সেনদের মতো মানুষরা, প্রচুর মানুষ ছিলেন বামপন্থী, তারাই এই উদ্বাস্তু অঞ্চলটাকে গড়ে তুলেছিলেন তিল তিল করে। ফলে আমার আশা যে টালিগঞ্জ যেভাবে গড়ে উঠেছিল, টালিগঞ্জ সুপরিকল্পিতভাবে, এবং সেখানে এই অন্যায় কী বলবো, যে বেআইনি নির্মাণ থেকে শুরু করে তোলাবাজির রাজত্ব, সিন্ডিকেট রাজ, এই কোনোটাই ছিল না। মানুষ শান্তিতে বাস করার একটা সুযোগ পেয়েছিল। মানুষ চাইছে আবার ওটাই, যে একটা আত্মনির্ভর সমাজে বাঁচবো আত্মসম্মান নিয়ে, সেই কাজটা একটা গভর্নেন্স, গুড গভর্নেন্সের মধ্যে থাকবে। এবং এইটা টালিগঞ্জের মানুষ আশা করে, এবং টালিগঞ্জের অতীত সে কথা বলে। ফলে অতীতের হৃত গৌরব ফেরানোটাই হচ্ছে, আমি বলবো, টালিগঞ্জের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে। সেই জন্যই বলছি যে আবার বামেদের ফেরান, হাল ফেরান, লালেদের ফেরান, এইটুকুই আমার অ্যাপিল।